একটা প্রশ্ন। কোথায়? আর একটা প্রশ্ন, আপনাকে সেকশন উল্লেখ করতে হবে কোথায় এবং কোন কোন হেতুমূলে আপনাকে হেতুমূল উল্লেখ করতে হবে, যে কেন, কি কারণ, গ্রাউন্ডসটাকে। হেতুমূল মানে হচ্ছে গ্রাউন্ডস, যে কোন গ্রাউন্ডসে আপনাকে এই নারাজিটা অ্যাকসেপ্ট করবে, আপনি যে ডিভিশন দাখিল করবেন কোন কোন গ্রাউন্ডসে, সেই গ্রাউন্ডস গুলো দেখাতে হবে, যে এই গ্রাউন্ডসে আপনি এগুলো বানাই দেবেন। যে পুলিশ যথাযথভাবে একটু না করলে, এই যে আইনের যে পদ্ধতি আছে, প্রক্রিয়া আছে, যে সেই প্রসিডিউর মেনটেন করতে হবে। দেখা যাচ্ছে যে আপনার সাক্ষীকে নিয়ে আপনি এসে গেছেন, এই পুলিশের কাছে গেছেন, আয়োর কাছে, কিন্তু আয়ো কি করলো, আপনার সাক্ষীর বক্তব্য রেকর্ড না করে সে তার মন গড়ার একটা বক্তব্য রেকর্ড করে দাখিল করে দিছে। তখন কি হবে? তাহলে এটা প্রসিডিউর সে ভুল করছে। এরপরে নিয়ম আছে মুচলেকা নেওয়া, মুচলেকা নাই না, মুচলেকা না নিলে এটা কি আইনে প্রসিডিউরে ভুল হয়েছে, অ্যাবিউজ হয়েছে, এটা আপনি দেখাবেন। অর্থাৎ আইনের কোথায় কি ভুল হয়েছে সেগুলো দেখাবেন। হ্যাঁ, এটাও আসবে। নিচে উপরে কিছু না, 1 নম্বর থাকলেই যে সে বড় আসামি, বিষয়টা এরকম না। ধরুন 5 জন ব্যক্তিকে হত্যা করছে, এখন 5 জনই সমান অপরাধী। এখন 5 জনকে তো আপনাকে 1, 2, 3, 4 এভাবেই লিখতে হবে। একভাবে তো 1 নম্বর সব আসামিকে আপনি করতে পারবেন না। এই জন্য সংখ্যা দিয়ে কখনো অপরাধেরই হবে না। আপনি ওই উপর নিচে না, বলবেন যে যাদেরকে বাদ দেওয়া হয়েছে এই আসামিরা প্রকৃত ঘটনাস্থলে তারা সশরীরে উপস্থিত থেকে ঘটনা ঘটাইছে, অথবা তারা ইন্ধনদাতা ছিল, কিন্তু তাদেরকে কোনো এক অজানা কারণে যোগ সাজস করে আসামিরা হয়তো আয়ের সঙ্গে যোগ সাজস করার কারণে তাদেরকে বাদ দিচ্ছে। ওই যে সে এভিডেন্স অ্যাক্টের 25 সেকশনের মতো, যে পুলিশের কাছে জোর স্বীকারোক্তি এটা প্রমাণ হিসেবে দাখিল হবে না, বা আদালতে এটা গ্রহণযোগ্য হবে না। ওইরকম এই জায়গা পুলিশ এই উপমহাদেশে যে কোনো কিছু করতে পারে। এরা মার দিয়ে দোষ স্বীকার করাতে পারে। যেমন নারায়ণগঞ্জের একটা ঘটনা আছে, যে একটা মেয়েকে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, বাবা মা মামলা দায়ের করলো, আসামিদেরকে পুলিশ গ্রেপ্তার করলো, করে তাদেরকে রিমান্ডে নিল। রিমান্ডে নিয়ে তারা দোষ স্বীকারোক্তি দিল 164-এ। তারা কনফেশনাল স্টেটমেন্ট দিল যে আমরা তাকে ধর্ষণ করছি, ধর্ষণ করে নদীতে নিয়ে, শীতলক্ষা নদীতে তাকে কেটে কেটে টুকরা টুকরা করে বাসায় দিচ্ছে। কিছুদিন পরে, 21 দিন সম্ভবত পরে, মেয়ে বাসায় চলে এসেছে। তখন বাসায় আসার পরে তো এটা নিয়ে হয়েছে, শুরু হয়েছে, কি ব্যাপার, কি হলো। তখন এই ভিকটিমকে নিয়ে আবার কোর্টে নিয়ে আসা হয়েছে। তখন ভিকটিমের কাছে 22 ধারা জবানবন্দি নিচ্ছে আদালত। ভিকটিম তখন স্বীকার করছে যে না, আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে বিয়ে করছি, বিয়ে করে আমি পালাইছি, কারণ আমার বাবা মা আমার বিয়ে মেনে নেবে না, এই কারণে। তাহলে দেখেন, তারা দোষ স্বীকারোক্তি দিল, স্বেচ্ছায় তারা স্বীকারোক্তি দিল, আবার ওইদিকে ভিকটিম নিজে এসে বলতেছে যে না, এরকম কোনো ঘটনা ঘটে নাই। এই জন্য পুলিশের কাছে বক্তব্য এটা গ্রহণযোগ্য না, 25 ধারার যে বিধানটা, এটা এই কারণে যে ওই জায়গায় স্বীকার করছে, এই জন্য যে এটা গ্রহণযোগ্য হয়ে যাবে এমন না। তারা ম্যাজিস্ট্রেটের কাছে এসে স্বীকারোক্তি দিবে। এই জন্য সব অনসেন্সিবল গ্রহণযোগ্য হবে না, ভলান্টারিলি দিতে হবে। মারধর করে এসে স্বীকার করালে বা কোনো প্রলোভন দেখায় যে তোমার জামিন হয়ে যাবে, এটা বলে ফেলো, তাহলে তোমার জামিন হয়ে যাবে, এটা বললে সেটা গ্রহণযোগ্য হবে। ওটা নিয়ে উচ্চ আদালতেও জাজমেন্ট আছে, ওটা নিয়ে কি আছে, মামলা এখন শেষ হয়নি। এরপরে আসেন। হ্যাঁ। এখানে যদি 5 মাসের আসে, তাহলে তো আমরা এই যে সেকশন গুলো উল্লেখ করলাম, সেকশন গুলো যে হেডিং গুলো আছে সেগুলো উল্লেখ করলাম, সেকশন ভিতরে যা আছে তার কি সব ডিটেইলস দেওয়া দরকার আছে? হ্যাঁ, চেষ্টা করবেন ভুল বক্তব্যগুলো আনা, না পারলেও খুব আমারই সমস্যা হবে না। কারণ হচ্ছে কি, এই জায়গায় বলছে কোনো প্রতিকার আছে কিনা, আপনি বলে দেন রিভিশন করতে পারবে, এটা প্রতিকার। এরপর আপনাকে বলতে থাকলে তা কোথায়, আপনাকে সেকশনটা বলে দিয়েছেন, উত্তর হয়ে গেছে, খেয়াল করেন। এবং কোন কোন হেতুমূল, এই হেতুমূলের জন্য আপনাকে আরো কয়েকটা পয়েন্ট লিখতে হবে। কিন্তু 5 মাসে যখন বেশি হবে তখন তো আমরা রিভিশনে যা যা আছে সব হ্যাঁ, সব লিখতে হবে। এখানে তো আমরা শুধুমাত্র 300 বলা যায়, 439 নিয়ে আসতে হলো, 425 নিয়ে আসতে হলো। সবসময় খেয়াল করবেন যে কোনো একটা প্রশ্নের আংশিক বিশাল বড় করতে গিয়ে পরবর্তীটা যেন বাদ না যায়। আপনি টোটাল যে পয়েন্টটা বলছে আপনাকে ওই পয়েন্টে হিট করতে হবে। চেষ্টা করবেন অল্প লিখলেও 2-একটা বাক্য যেন ওই পয়েন্টটা থাকে, অন্তত পড়ে যেন বুঝতে পারে যে আপনি সামগ্রিক প্রশ্নের উত্তরটাই দিয়েছেন। না হলে দেখা যাচ্ছে যে প্রশ্নের এই যে অংশটা, এই প্রশ্নটাই যদি আপনি হুবহু এইটুকু লেখেন, আপনার এই জায়গায় 3টা অংশের একটা অংশের উত্তর আসছে, তার মানে বাকি 2টার অংশের উত্তর আসেনি। এর মধ্যে 3 থাকলে আপনাকে ওই একটা ধরবে যে 3টা পারছিল, একটা পাইছে, তো একের মধ্যে আর এক দেবো কি,
তারপরে আর কম কি দেবো, ঠিক আছে, একের ভিতরে একে দিয়ে দেবে, তার মানে আপনি ফুল মার্ক পাইলেন 100-র মধ্যে 100। এরপরেও কিন্তু আপনি 2 মার্কের উত্তর দেননি, তার মানে আপনি পিছিয়ে গেলেন এই জায়গায়। যাই হোক, আমাদের প্রশ্ন কিন্তু ওই পড়ানো বিষয়ে আমার ছিল না, বাকি ছিল না আমাদের, লাস্টের দিকে কয়েকটা ছিল, দেখেন যে ট্রান্সফার অফ কেসেস, দেখেন 410 পেজে যান, 410 পার্ট 14, যাদের নতুন পুরাতন বই আছে পার্ট 14, 410 পৃষ্ঠায় গেলে 410 পৃষ্ঠায় আছে পার্ট 14 ট্রান্সফার অফ কেসেস। দেখেন কি কি প্রশ্ন আসছে। 2006 আসছে, 8-এ আসছে, 9 সালে আসছে। এই জায়গা থেকে এই 3টা সালে অ্যাডভোকেটশিপের পরীক্ষার প্রশ্ন আসছে। দেখেন 6 সালে কি প্রশ্ন আসছে, কোন আইনের কোন বিধান বলে হাইকোর্ট বিভাগ বা অধস্তন যে কোনো আদালত থেকে বিচারাধীন কোনো ফৌজদারি মামলা তুলে এনে স্বয়ং বিচার করতে পারেন অথবা বিচারের জন্য অধস্তন অন্য কোনো আদালতে প্রেরণ করতে পারেন, বিস্তারিত আলোচনা করুন। 8 সালে আসছে, দেখেন ফৌজদারি কার্যবিধির 526 ধারার আওতায় মামলা এক আদালত হইতে আরেক আদালতে বদলির বিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। 9 সালে আসছে, কি কি কারণে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ফৌজদারি মামলা এক আদালত হতে অন্য আদালতে স্থানান্তর করতে পারেন, সংশ্লিষ্ট আইনের ধারা উল্লেখ পূর্বক উত্তর দিন। তার মানে আপনাকে ধারা অবশ্যই উল্লেখ করতে হবে। 6 সালে আরেকটা প্রশ্ন, দেখেন কোন আইনের কোন বিধান বলে একজন দায়রা জজ তার অধস্তন যে কোনো আদালত থেকে বিচারাধীন কোনো ফৌজদারি মামলা তুলে এনে স্বয়ং বিচার করতে পারেন অথবা বিচারের জন্য অধস্তন যে কোনো আদালতে প্রেরণ করতে পারেন, বিশদ ভাবে আলোচনা করুন, মানে বৃহৎ ভাবে বড় করে আলোচনা করতে, ব্রডলি আলোচনা করতে হবে। দায়রা দায়রা সংক্ষেপ আলোচনা করা যাবে না। দায়রা জজ কি ফৌজদারি মামলায় এক আদালত হইতে অন্য আদালতে স্থানান্তর করার ক্ষমতার অধিকারী, সংশ্লিষ্ট আইনের ধারা উল্লেখ পূর্বক উত্তর দিন। আমরা বইটা পরে ফেলি, এখন দেখেন ওই 6-এর 2 ধারাতে ফিরে যান। 6 ধারাতে ম্যাজিস্ট্রেট আদালত, ফৌজদারি আদালত কয় শ্রেণী? 2 শ্রেণী, একটা হচ্ছে দায়রা আদালত আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেট 6-এর 3 ধারাতে আছে ম্যাজিস্ট্রেট 4 শ্রেণী, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4 শ্রেণী, একটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়ার মধ্যে 4 শ্রেণী পাবো, মেট্রোপলিটন এরিয়ার মধ্যে 2 শ্রেণী, মেট্রোপলিটন এরিয়ার বাইরে 4 শ্রেণী। 4 শ্রেণীর মধ্যে সিজেএম বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এরপর হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, এই 4 শ্রেণীর ম্যাজিস্ট্রেট দেখলাম। এখন দেখেন এই যে ম্যাজিস্ট্রেসি যে এরিয়া আছে, যদি মেট্রোপলিটন এরিয়ার মধ্যে হয় তাহলে এই সাবঅর্ডিনেট অর্থাৎ এদের যে অধীনস্থটা যে কার অধীনে থাকে, এই ম্যাজিস্ট্রেটটা থাকেন হচ্ছে মেট্রোপলিটন এরিয়ার মধ্যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীনে। যত ম্যাজিস্ট্রেট আছে মেট্রোপলিটন মধ্যে, আমরা শুধুমাত্র কোর্টে যে 37টা কোর্ট আছে মেট্রোপলিটন এরিয়ার মধ্যে, ওই 37 জন যে ম্যাজিস্ট্রেট তা না, এর বাইরে আরো ম্যাজিস্ট্রেট আছে। ছড়াই সিটে অনেকগুলো ম্যাজিস্ট্রেট আছে, স্পেশাল ম্যাজিস্ট্রেট আছে যে ডিপিডিসির মামলা পরিচালনা করে, তারপর আপনার ইসের কোর্ট আছে, নগর ভবনের কোর্ট আছে, এরপরে আপনার বিদ্যুৎ কোর্ট আছে। এই ম্যাজিস্ট্রেট গুলো মেরিন কোর্টের ম্যাজিস্ট্রেট আছে, স্পেশাল ম্যাজিস্ট্রেট। এই স্পেশাল ম্যাজিস্ট্রেটরাও কার অধীনে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীনে। এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীনে যখন থাকতেছে, তখন দেখেন এই তার অধীনে যত থানা আছে, এর মধ্যে 50টা থানা আছে মেট্রোপলিটন এরিয়ার মধ্যে, ঢাকা মহানগরের মধ্যে। এই 50টা থানার উদ্ভূত যে মামলাগুলো আছে, তার সব মামলার উপরে তার এখতিয়ার আছে। কিন্তু এই পল্টন থানার যত উদ্ভূত মামলা আছে, এই মামলার এখতিয়ার নির্দিষ্ট একজন ম্যাজিস্ট্রেটের আছে। এই পল্টন থানার জিআর মামলার জন্য নির্দিষ্ট একজন ওসি দায়িত্ব আছে। অর্থাৎ এই যে প্রত্যেকটা থানা আলাদা থাকলেও ওই সিএমএমএসআর স্যার কিন্তু টোটালে মহানগরের মধ্যে যত আছে সব তার অধীনে। আর যদি পুলিশের দিক থেকে বিবেচনা করি, তাহলে পুলিশে হচ্ছে
পুলিশ কমিশনার, ডিএমপি যে কমিশনার আছে তার অধীনে টোটাল এই 50টা থানা সব তার অধীনে। অর্থাৎ তার অধীনস্থ কে থাকে? বিসি থাকে। ডিসির অধীনে থাকে এসি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার। তার অধীনে থাকে এই যে থানার পুলিশ, এই কি বলে, ওসি, অফিসার ইনচার্জ। এইরকম আমাদের যে ম্যাজিস্ট্রেট আদালত আছে, এই ম্যাজিস্ট্রেসিতেও ওই রকম অধীনস্থতা আছে। যেমন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সিএমএম, তার অধীনে কে থাকেন? অ্যাডিশনাল সিএমএম বা এসিএমএম আমরা বলে থাকি, বা অতিরিক্ত সিএমএম বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যেটাই নাম বলি না কেন। তার অধীনে থাকে কারা? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা। আবার এদিকে আছে স্পেশাল ম্যাজিস্ট্রেটরা। এখন এক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থেকে এই মহানগরের মধ্যেই, অর্থাৎ যার অধীনস্থ আছে এই সিএমএম স্যারের অধীনে যত আদালত আছে, তার অধীনে এক আদালত থেকে যখন আর এক আদালতে বদলি করতে হবে, মামলাটা বদলি মিস করতে হয় এই যে ট্রান্সফার অফ কেসের, তখন মামলাটা ফাইল করতে হবে বদলি মিসের জন্য ওই সিএমএম স্যারের কাছে। কারণ এই তার অধীনে সবকিছু তার অধীনে আছে, এই কারণে তার কাছে করতে হবে। অন্য কারোর কাছে করা যাবে না, তার উপরেও যাওয়া যাবে না, তার কাছে করতে হবে। সে না মঞ্জুর করবে তখন তার উপরে যাবে। যে সে না মঞ্জুর করছে তখন আপনি যাবেন কোথায়? মহানগর দায়রা আদালতের কাছে যাবেন। মহানগর দায়রা আদালতের নামঞ্জুর করছে তখন আপনি যাবেন হাইকোর্টে। তাহলে এই যে যে সিকোয়েন্সটা, এটা দেখতে হবে। কিন্তু আপনি দেখা যাচ্ছে যে এই মেট্রোপলিটন এরিয়ার মধ্যে থেকে একটা মামলা আপনি বদলি করতে চাচ্ছেন সিজিএম কোর্টে, অর্থাৎ জেলার অধীনে। এই ঢাকাও জেলা আছে, যেমন নবাবগঞ্জ, তারপর ওদিকে কেরানীগঞ্জে দুইটা আছে মডেল, আবার ওদিকে দক্ষিণ কেরানীগঞ্জ, আবার ওদিকে সাভার, দোহার। এই থানাগুলোতে যে মামলাগুলো, উদ্ভূত যে মামলাগুলো আছে, সেগুলো দেখভাল করে হচ্ছে চিফ মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। অর্থাৎ ওই যে 4 শ্রেণী ম্যাজিস্ট্রেট আছে, সেই 4 শ্রেণী ম্যাজিস্ট্রেটরা ওই জেলাগুলোর মামলাগুলো দেখে থাকে। এখন এই সিজিএম এর কোন মামলা আপনি বদলি করতে চাচ্ছেন মেট্রোপলিটন এরিয়ার মধ্যে, তখন আপনি কি করবেন? দেখেন এই জায়গায় দেখেন সিএমএম এর অধীনস্থ কারা? সব মেট্রোপলিটনরা। ওই সিজিএম এর যে মামলাটা আছে তার কিন্তু অধীনস্থটা তার এখতিয়ার নাই ওই জায়গায়, আছে কি? নাই, শুধুমাত্র মেট্রোপলিটনের মধ্যে। আবার আপনি চলে যান হচ্ছে সিজেএম এর কাছে, সিজেএম এর শুধু আছে ওই তার যে জেলা আছে ঢাকা জেলা, ওই জেলার অধীনে যত মামলা আছে তার এখতিয়ার আছে। মহানগরের মধ্যে তার কোনো এখতিয়ার নাই। এবার যান সিএনএম এর উপরে কার কে আছেন? মহানগর দায়রা জজ। মহানগর দায়রা জজ। এখন মহানগর দায়রা জজের এখতিয়ার কতটুকু? মহানগর দায়রা জজের ওই সিএনএম এর যতটুকু এরিয়া আছে, ঠিক সেই এরিয়ার মধ্যে ম্যাজিস্ট্রেট মামলা যতটুকু করতে পারেন ততটুকু আছে। এর উপরে ওই 10 বছরের উপরে সাজা দিতে পারেন ততটুকু আছে। তার মানে জুরিসডিকশন কিন্তু ওই সিএমএম এর যতটুকু এরিয়ার মধ্যে, মহানগর দায়রা জজেরও সেই এরিয়া একই। এরিয়া কিন্তু এনার বেশি না। হ্যাঁ, সাজা দেওয়ার ক্ষেত্রে তার একটা আলাদা জুরিসডিকশন আছে, পাওয়ার আছে, কিন্তু লোকাল জুরিসডিকশনটা কিন্তু তার থেকে বেশি না, একই। তাহলে ওই জেলার যে মামলাগুলো, তাহলে সেই বিষয়ে তিনি কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। আবার জেলায় যিনি আছেন সেও কি মহানগরে কোনো করতে পারে না। তাহলে এই জায়গায় আপনি মেট্রোপলিটনের মধ্যে আনতে চাচ্ছেন জেলা থেকে, তখন আপনাকে এই দুইজনই সিএমএম এ পারলেন না, সিজিএম এ পারলেন না, মহানগর দায়রা জজ পারলেন না, জেলাও দায়রা জজ পারলেন না। তাহলে আপনাকে যেহেতু এই দুইটা কোর্ট, দুইটা না 4টা কোর্ট, সিএমএ পারলেন না, ওদিকে মহানগর দায়রা পারলেন না, ওদিকে সিজিএম পারলেন না, জেলাও দায়রা জজ পারলেন না, 4টা কোর্টে কেউ আপনার মামলা বদলি করতে পারলো না, কারণ তাদের লোকাল জুরিসডিকশন নাই। তাহলে এবার চলে যেতে হবে হাইকোর্টে। দেখেন একই জায়গায়, পাশে না, মনে হচ্ছে যে একদম পাশে, যে মহানগর থেকে যদি জেলাতে নেবো, সিজিএম এ নেবো, অথবা সিজিএম থেকে একটা মামলা আপনি সিএমএম এ আনবেন, কিন্তু এর জন্য আপনাকে যেতে হবে হাইকোর্টে, কারণ হাইকোর্টের জুরিসডিকশন এই আপনার মহানগরেও আছে, জেলাতেও আছে। এই কারণে ওই আদালতের কাছে গিয়ে আপনি আবেদন করলে তখন সেই আদালত আপনার এটা যে কোনো জায়গায় সুবিধা মতো ট্রান্সফার করতে পারবেন। এখন আমরা এই যে পাশাপাশি দেখালাম, আবার যদি আমরা একটু আরেকটু উদাহরণ দিই, দেখা যাচ্ছে যে সিএমএম কোর্টের একটা মামলা আপনি নিতে চাচ্ছেন গাজীপুর সিএমএম কোর্টে, তখন আপনাকে চলে যেতে হবে হাইকোর্টে, কারণ ওই গাজীপুরে সিএমএম এর এখতিয়ার এই সিএমএম এর নাই, মহানগর দায়রাতেও নাই, ওই দিকেরও তাদেরও নাই, তখন চলে যেতে হবে হাইকোর্টে। তাহলে আমরা কাছাকাছিও বুঝলাম, দূরত্ব নিয়েও আমরা উদাহরণকে বুঝতে পারছি মানে বিষয়টি। অর্থাৎ আপনি খেয়াল করবেন যে কার অধীনস্থটা কে, সিনিয়রটা কে, তার এখতিয়ারটা কোথায় আছে। তাহলে
এই ফৌজদারি মামলায় কোথাও সিএমএম এর থেকে মহানগর দায়রা আদালতের লোকাল জুরিসডিকশন বেশি নাই, একই লোকাল জুরিসডিকশন। শুধুমাত্র সাজা দেওয়ার ক্ষেত্রে পেনাল জুরিসডিকশনটা তার বেশি, এর বাইরে কোনো কিছু নেই। মহানগর দায়রা জজেরও একই অবস্থা। এখন এই যখন হবে যে তাদের নাই, তখন আপনাকে চলে যেতে হচ্ছে হাইকোর্টে। এখন যদি প্রশ্ন আসে যে আপনি কুষ্টিয়াতে বসবাস করেন, কুষ্টিয়া কোর্টে একটা মামলা আছে আপনার, ম্যাজিস্ট্রেট কোর্টে, এই মামলাটা আপনি ঢাকা কোর্টে আনতে চাচ্ছেন, আপনি কোথায় আবেদন করবেন? আপনাকে হাইকোর্টে আবেদন করতে হবে। আবার দেখা যাচ্ছে যে এই যে দূরে হলে আমরা সবাই বুঝে ফেলবো জেলা আলাদা, যেতে হাইকোর্টে যেতে হবে। কিন্তু ওই যে কাছাকাছি, যে আপনার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নম্বর 36 থেকে একটা মামলা আপনি নিতে চাচ্ছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3 ঢাকা, তখন আপনার কাছে মনে হবে ওই যে জেলা ঢাকা, মহানগর ঢাকা, তখন মনে হবে যে না, তাহলে আপনার এই জায়গায় কিন্তু প্যাচ লাগবে। এই জন্য আপনি চিন্তা করবেন যে এই জায়গায় কার জুরিসডিকশনটা কার। আপনার সিএমএম এ টোটাল মহানগরের মধ্যে সিএমএম এর জুরিসডিকশন যেমন, মহানগর দায়রার জুরিসডিকশনও একই। তাহলে এই জায়গায় তারা বদলি করার এখতিয়ার রাখে না। আবার জেলাতেও তাই, তাহলে আপনাকে চলে যেতে হবে হাইকোর্টে। সিজিএম থেকেও তাহলে সিএমএম আসতে পারবে না। হ্যাঁ, হাইকোর্টে যেতে হবে, তখন পারবে। নরমালি সরাসরি আসার কোনো সুযোগ নেই, সরাসরি তো কেউ আসতে পারে না। মানে আপনি আবেদনটা করবেন কার কাছে? আপনি যে যদি সিজিএম স্যারের কাছে করেন, সিজিএম স্যার বলবে যে আমার তো শুধু জেলার মধ্যে আছে, আমি তো মহানগরে কোনো মামলা বদলেও করতে পারবো না, আনতেও পারবো না, এই আদেশ তো আমি দিতে পারি না। তখন আপনাকে তার উপরে আপনি যাবেন, তিনি যেহেতু নামঞ্জুর করছে, তো উপরে গেলে আপনি কার কাছে যাবেন? জেলা দায়রা জজের কাছে। সেও বলবে যে আমার তো জেলার এখতিয়ার। পুরোটা এখতিয়ার নাই। স্যার আমি সরাসরি হাইকোর্টে গেলাম। সিভিলের এখতিয়ার আছে, ক্রিমিনালের এখতিয়ার নাই। খেয়াল করেন, মহানগর দায়রা জজ যিনি, তার এখতিয়ার হচ্ছে শুধু মহানগর এরিয়ার মধ্যে যে ফৌজদারি মামলা হয়, খেয়াল করেন, এর বাইরে তার কোনো এখতিয়ার নাই। জেলা ও দায়রা জজ যিনি, তার হচ্ছে টোটাল মহানগর জেলা উভয় ক্ষেত্রে সিভিল মামলার এখতিয়ারটা সব জায়গায় আছে, জেলারও আছে মহানগরেরও আছে। কিন্তু ক্রিমিনাল মামলায় শুধুমাত্র ওই জেলার এখতিয়ার আছে, মহানগরে নাই। ক্রিমিনাল মামলার ক্ষেত্রে জেলা দায়রা জজ ওই মহানগর ব্যতীত অন্যান্য থানাগুলোর এখতিয়ার। মহানগর এরিয়ার বাইরের যে জেলাগুলো, এই থানাগুলো আছে, সেই থানাগুলোর এখতিয়ার তিনি প্রয়োগ করবেন। স্যার আমি তো বুঝতে পারছি স্যার। হ্যাঁ, আমি যদি সিএমএম কোর্টে আমার একটা মামলা আছে, আমি এটা চাইছি যে আমার এলাকায় নিয়ে যাবো। আমি তো জানতেছি যে এর একদিনই নেই, আমি সরাসরি হাইকোর্টে যেতে পারবো। আমি তো এখানে আবেদন করলাম না, মহানগরে করলাম না, সিএমএম কোর্টে করলাম না, মহানগরে করলাম না, সরাসরি তো করবেন, কিন্তু আপনাকে তো লিখতে হবে যে আপনি আবেদনটা কোথায় করবেন। হাইকোর্টে করবেন। সেটাই তো আমি একদম সরাসরি তো যাওয়া যাবে না, যাওয়া যাবে না। আপনি এই জায়গায় মামলার ডকুমেন্টস তুলে নিয়ে সার্টিফিকেট কপি তুলে হাইকোর্টে চলে যাবেন। আমি মামলার হাইকোর্টে কারণ গিয়ে থেকে করতে মামলার কারণ থেকে হাইকোর্টে যাবেন। খালি ঠিক করে বলছেন। তাহলে আমরা নামাজের বিরতি, নামাজের পরে আবার ঠিক 10 মিনিট বিরতি আর কি। ইনশাআল্লাহ আমরা 10 মিনিটের মধ্যে ক্লাসে যুক্ত হব। গোসল করতে হবে না? জুরিসডিকশনে যখন থাকবে তখন তাদের কাছে করতে হবে, কিন্তু যখন জুরিসডিকশনের বাইরে যাবে দেন চলে যেতে হবে হাইকোর্টে। মূল কথা এটাই, আর কোনো বক্তব্য নাই। জুরিসডিকশনের বাইরে দেন হাইকোর্ট। আপনার খেয়াল করতে হবে যে কার জুরিসডিকশন আছে। পেনাল কোডে এই ফৌজদারি আদালতে ক্রিমিনাল যে কেস আছে, এই ক্রিমিনাল কেসে
আপনার শুধুমাত্র দণ্ড দেওয়ার ক্ষমতাটা বেশি আছে দায়রা আদালতে। আর কোন লোকাল জুরিসডিকশন একই, সিএমএম এরও লোকাল জুরিসডিকশন এই 50টা থানা মহানগরের মধ্যে, ওই মহানগর দায়রা আদালতেরও লোকাল জুরিসডিকশন এই শুধুমাত্র এই 50টা থানার এরিয়ার মধ্যে। অর্থাৎ এই মামলা থেকে উদ্ভূত যে মামলায় এক আদালত থেকে আরেক আদালতে বদলি করতে হবে, যদি তাদের জুরিসডিকশন থাকে তাহলে তার কাছে করতে হবে, আর যদি জুরিসডিকশন না থাকে সরাসরি হাইকোর্টে। তাহলে আমরা উদাহরণ দিচ্ছিলাম, যদি ঢাকা কোর্টের ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে যদি কোনো মামলা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে আনতে হয়, মেট্রোপলিটন অর্থাৎ সিএমএম এর অধীনে, তখন আপনাকে আবেদন করতে হবে হাইকোর্টে। তাহলে আমাদের হয়তো ঢাকা ঢাকা দেখলে যে ঢাকা মহানগর আর ঢাকা জেলা, এটা হলে প্যাচ লেগে যেতে পারে, কিন্তু না, আপনাকে দেখতে হবে যে জুরিসডিকশনটা কার, জুরিসডিকশনটা কি ঢাকা এই সিএমএম এর আছে কিনা। আরেকটা হচ্ছে বদলি করার এখতিয়ার সিএমএম এর নাই, কেন? কারণ সিজিএম এ তার এখতিয়ার, লোকাল জুরিসডিকশনটা লোকাল জুরিসডিকশন নাই। আবার আপনি যখন ইস্যু চলে যাচ্ছেন জুডিশিয়ালে যে জেলাতে, তখন আপনার জেলাতেও জুরিসডিকশনটা এই সিএমএম এর নাই। তাহলে এক আদালত থেকে আরেক আদালতে মামলা বদলি। এখন দেখেন আপনি রমনা এই পল্টন এরিয়ার মধ্যে যে আদালতের জুরিসডিকশন আছে, সেই আদালত আপনার কোনো কথা শোনে না, আপনি ন্যায় বিচার পাচ্ছেন না, আর এক পার্টি হয়তো তার কোনো পার্সন আছে বা কোনোভাবে সে হয়ে গেছে, ওই পক্ষপাতিত্ব হয়ে গেছে, বা তার কথা শুনে মনে হয়েছে যে না আপনি যেটা বলবেন সেটাই সঠিক, আপনার কথা শুনতেছে না, ওই পক্ষ যা বলে, যা আবেদন করেন মঞ্জুর হয়, আর আপনি যা বলেন তা না মঞ্জুর হয়, তখন আপনি তো স্বাভাবিকভাবে ন্যায় বিচার পাচ্ছেন না, তখন আপনি আবেদন করবেন কোথায়? সিএমএম এর কাছে, যে না আমি এই মেট্রো রমনা পল্টনের এরিয়ার মধ্যে যেই আদালত আছেন ওই আদালত আমি ন্যায় বিচার পাচ্ছি না, এর বাইরে এই আদালতের বাইরে আপনি যে কোনো আপনার জুরিসডিকশনে যে কোনো আদালতে আমার এই মামলাটা ট্রান্সফার করে দেন। তাহলে বদলি লিস্ট করতে হবে কার কাছে? বদলি করার জন্য সিএমএম এর কাছে অথবা সিজিএম এর কাছে। কখন করবেন? সিএমএম এর এক আদালত থেকে আরেক আদালতে সিএমএম এর এখতিয়ারের মধ্যে, তখন সেই জায়গায় করতে হবে তার কাছে, কারণ তার জুরিসডিকশন আছে। যেমন মেট্রোপলিটন এরিয়ার মধ্যে আপনি খেয়াল করবেন যে যেই জায়গা থেকে বদলি করতে চাচ্ছেন আর যে জায়গায় নিতে চাচ্ছেন, খেয়াল করেন যে জায়গা যেই জিনিসটা বদলি করবেন সেটা যে জায়গা আছে সেই জায়গার এখতিয়ার কার আছে, আর যে জায়গা বদলি করতে চাচ্ছেন সেই জায়গার এখতিয়ার তার আছে কিনা। যদি না থাকে সে জায়গায় আপনি আবেদন করবেন না, চলে যাবেন সরাসরি হাইকোর্টে। ক্রিমিনাল মামলা, সিভিল মামলার এইগুলো আলাদা আলাদা আছে, ওটা আমরা সিভিল মামলাতে যাচ্ছি না। ক্রিমিনাল মামলায় সরাসরি দেখবেন যে তার জুরিসডিকশন উভয় ক্ষেত্রে, যে জায়গা থেকে বদলি হবে এবং যে জায়গায় বদলি হবে, দুই জায়গায় তার জুরিসডিকশনটা আছে কিনা। যদি থাকে তাহলে যার জুরিসডিকশন আছে তার কাছে আপিল করতে হবে, বদলি মিস করতে হবে। আর যার জুরিসডিকশন নাই তখন আপনি চলে যাবেন হাইকোর্টে। যেমন আমরা উদাহরণ দিলাম পল্টনের যে আদালত, ধরেন আপনার মেট্রোপলিটন এরিয়ার মধ্যে আমাদের কোর্ট আছে 37টা, এই 37টা কোর্টের মধ্যে সিএমএম স্যার সহ 37টা। এখন আপনি 2 নম্বর কোর্টের মামলা বদলি করে আপনি চাচ্ছেন যে 4 নম্বর বা 5 নম্বরে যাক, অথবা আদালত যেটা নির্ধারণ করবে সেটাই হবে, কিন্তু আপনি ওই 2 নম্বর কোর্টের বিচার আপনি চাচ্ছেন না বা আপনি প্রতিকার পাচ্ছেন না, তখন আপনি আবেদনটা করবেন কোথায়? সিএমএম এর কাছে 1 নম্বর কোর্টে, যে আমি এই বদলি চাচ্ছি। তখন ওই আদালত নির্ধারণ করবে যে তার যে জুরিসডিকশনের মধ্যে 37টা কোর্ট আছে আদালতের অধীনে, এদিকে আবার স্পেশাল বাদ ওইগুলো আমি ধরি নাই, তাহলে ওই জায়গায় তিনি কোন আদালতে দিবেন সেটা ট্রান্সফার করার সেটা সিদ্ধান্ত তিনি দিবেন। কিন্তু এই আদালত থেকে আবেদনটাকে শুনানি করতে হবে। এই আদালত থেকে যখন আপনি বাইরে কোথাও নিয়ে যাবেন সিজিএম কিন্তু এই সিএমএম স্যারের এখতিয়ার নাই, আবার সিজিএম এর যিনি দায়িত্বে আছেন তার এখতিয়ার কিন্তু এই মেট্রোপলিটন এরিয়ার মধ্যে নাই। তখন আপনার এই যে 2 আদালতে পাশাপাশি আছে, পাশাপাশি বিল্ডিং, কিন্তু হেঁটে চলে যাওয়া যায়, 1 মিনিটও লাগে না, 5 তলা দিয়ে তারপর 4 তলাতে আমরা হেঁটে চলে যাই, এক কোর্ট থেকে আরেক কোর্টে দৌড়াই যায়, গিয়ে মামলা পরিচালনা করি। কিন্তু এই জুরিসডিকশন কিন্তু নাই, ওই আদালতের জুরিসডিকশন এই তার জুরিসডিকশনের মধ্যে নাই। তখন আপনাকে আপিল ফাইল করতে হবে কোথায়? ট্রান্সফার ফাইল হাইকোর্টে। আর যখন জেলা আলাদা বলবে তখন তো আমরা অটোমেটিক্যালি বুঝে ফেলছি হাইকোর্টে যেতে হবে। জি এই স্যার এটাকে বদলি মিস বলে, মিসসেলেনিয়াস কেস।
সিএমএম এ মহানগর আদালতে কখন করবেন? ধরুন আপনার মহানগর এরিয়ার মধ্যে কার কার জুরিসডিকশন আছে, যেমন এই ক্রিমিনাল মামলায় অবশ্যই সিএমএম এরও আছে। সিএমএম এর যে বিচার করেন যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে, সকল এখতিয়ার তারও আছে, কিন্তু সে তো করার লাগতেছে না, এটা কিন্তু সিএমএম স্যার ওইগুলো বদলি করে দিচ্ছে। কিন্তু সে কোনগুলো করবেন? মহানগর দায়রা আদালত করবেন হচ্ছে যেইগুলা যুগ্ম আদালতে আছে অথবা অতিরিক্ত দায়রা আদালতে আছে, সেই মামলাগুলো থেকে বদলি করবেন। বুঝছেন কিনা? ওই যে আমরা 9 ধারাতে পড়ছি না, কয় শ্রেণীর জজ থাকবেন? 3 শ্রেণীর, দায়রা আদালত, অতিরিক্ত দায়রা আদালত, যুগ্ম দায়রা আদালত। এই যে যুগ্ম দায়রা আদালতে যে মামলাগুলো বিচারাধীন আছে, সে কোন মামলাগুলো আছে? ওই যে 10 বছরের থেকে বেশি, যে 10 বছর পর্যন্ত যেগুলো আছে, এই 5 বছর থেকে উপরে, তো সেইগুলো তিনি বিচার করেন। এরপরে দায়রা আদালত কোনগুলো করেন? ওই 10 বছরের থেকে উপরে যা আছে, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর থেকে অধিক মেয়াদের যেগুলো কারাদণ্ড আছে, অতিরিক্ত দায়রা আদালত বা দায়রা আদালত নিজেই করেন। এই মামলাগুলো তিনি কি করবেন? এই এক যুগ্ম আদালত থেকে আর এক যুগ্ম আদালতে বদলি করবেন, যদি ওই ধরনের অ্যাগ্রিড পারসন কেউ এসে আবেদন করে। অথবা অতিরিক্ত দায়রা আদালতে তিনি কোন একটা মামলা দিয়েছিলেন, কিন্তু সেই জায়গায় প্রতিকার পাচ্ছেন না, কোন এক পক্ষ চাচ্ছে যে এই কোর্ট বাদে অন্য কোর্টে যাক মামলাটা, আমি এই কোর্টে কোনো প্রতিকার পাচ্ছি না, তখন সে বদলি মিসের ফাইলটা করবে কোথায়? মহানগর দায়রা আদালত। ঠিক এমনি তেমনি ভাবে জেলাতেও প্রযোজ্য, দায়রা আদালতের বিধানও একই। মনে রাখতে পারবেন না? সিএমএম ধারা কোনটা? সিএমএম এর ধারাটা ধারা চারশো আঠাশ, এই 528। দেখেন 528-এ কয় শ্রেণী আছে দেখেন। দায়রা জজ, যুগ্ম দায়রা জজের নিকট থেকে মামলা উঠিয়ে নিতে পারেন। পরে আছে দেখেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলা উঠিয়ে নিতে অথবা প্রেরণ করতে পারেন। তার মানে 428-এর 2-তে আছে। এরপরে দেখেন 428-এর 3-এ আছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কতিপয় শ্রেণীর মামলা প্রত্যাহারের কর্তৃত্ব দানের ক্ষমতা, কি কি ক্ষমতা আছে সেগুলো বলা আছে। তার মানে 528-এ হচ্ছে আপনার সিএমএম, সিজেএম, আর হচ্ছে আপনার জয়েন্ট সেশন জাজ, এই মামলাগুলো বদলি করে দেখতে আছে। শুধু ওই জায়গায় সূচিপত্র যদি দেখেন, সূচিপত্রতে শুধুমাত্র দায়রা আদালতের কথা বলা হবে, ওদের 3টা পয়েন্ট আছে, 1, 2, 3। পেয়েছেন কিনা? 588 হচ্ছে 502 আর 503। 3 502 হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর 588 না, দুইটাই একই। একটা হচ্ছে মামলা উঠিয়ে নিতে পারে বা প্রেরণ করতে পারে, আর একটা হচ্ছে প্রত্যাহার করতে পারে, উইথড্র করতে পারে। একটা বদলি বা প্রেরণ করা, আর একটা হচ্ছে উঠায় নিয়ে আসে। তাহলে এখন দেখেন আমরা এই প্রশ্নের উত্তর সুন্দরভাবে লিখতে পারবো না? ওই অনুযায়ী লিখে দেবেন। হ্যাঁ, কোনো সমস্যা নাই, ধারাগুলো ঠিক থাকবে, আর ধারার ভিতরে যে উপাদানগুলো আছে ওইটা যেন ঠিক থাকে। ওর বানাতে বানাতে আলাদা বানাই ফেলেন না। যেমন ফার্দার ইনভেস্টিগেশন, অধিকতর তদন্ত, এই জায়গায় আপনি পুনঃ তদন্ত দিবেন না বানাই লিখতে গিয়ে, তখন আবার এটা ভুল হয়ে যাবে, কারণ রি ইনভেস্টিগেশনের কোনো বিধান নাই, আপনার দিল্লিতে করছে। জি, এরপরে আরেকটা হচ্ছে 561A, 561A ইনহেরেন্ট পাওয়ার। দেখেন 2015 সালে আসছে, উদাহরণ সহ সংশ্লিষ্ট আইন উল্লেখ পূর্বক বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা সম্পর্কে আলোকপাত করুন। এই অন্তর্নিহিত ইনহেরেন্ট পাওয়ারটা কি? ইনহেরেন্ট পাওয়ারটা হচ্ছে যেটা আদালতের কোনো প্রতিকার নাই, এই আইনের বিধান অনুযায়ী অথবা বিদ্যমান অন্য কোনো আইনে কোনো প্রতিকার নাই, কিন্তু 3টা কারণে আদালতের কাছে যদি প্রতীয়মান হয়, এই 3টার কোনো একটা কারণ ন্যায় বিচারের স্বার্থে অথবা আদালতের কোনো একটা এই কার্যবিধি বা অন্য কোনো বিধান প্রতিপালন করার জন্য
অথবা কোনো একটা কাজ হয়ে গেছে কিন্তু ওইটাকে রোধ করার জন্য। এই তিনটা কাজের জন্য, অ্যাবিউজ কে রোধ করার জন্য, কোনো একটা বাস্তবায়ন করার জন্য, আরেকটা হচ্ছে ন্যায় বিচারের সাথে। এই তিনটার কারণ, কোনো একটা কারণে যদি আদালতের কাছে প্রতীয়মান হয় যে না মামলাটা এই জায়গায় এই আদেশ দেওয়া প্রয়োজন, তখন আদালত সেই আদেশটা দিতে পারবেন, এবং এই আদেশটা দিতে পারবে শুধুমাত্র মহামান্য হাইকোর্ট বিভাগ। অথচ সাবঅর্ডিনেট কোর্ট এই আদেশ দিতে পারেন না, 561 এ এক্সারসাইজ করতে পারেন না, কিন্তু সিভিলে পারেন। সিভিলে আমরা সিভিল প্রসিডিউর কোডে দেখছি 151 এ 151 ধারাতে অন্তর্নিহিত ক্ষমতা একদম সহকারী দায়রা জজ, এই সিভিল জজ নাকি এখন শুধুমাত্র সিভিল জজ, ওই এটা আগের হয়ে গেছে সহকারী জজ, সিভিল জজ থেকে শুরু করে জেলা জজ পর্যন্ত যে 5 শ্রেণীর জজ আছে সবাই কি করতে পারেন, অর্থাৎ যত ধরনের জজ আছে সিভিল জজ থেকে শুরু করে একদম মহামান্য আপিল বিভাগ পর্যন্ত সবাই 151 ধারার বিধান প্রয়োগ করতে পারেন। কিন্তু ক্রিমিনাল মামলায় 561 এ শুধুমাত্র পারেন কে, হাইকোর্ট, দায়রা আদালত পারেন না, সাবঅর্ডিনেট কোর্টই পারেন না, এটা খেয়াল রাখবেন। অর্থাৎ আপনি যদি কখনো এই কাজটা অনেক আইনজীবী ভুল করেন, কোর্টে গিয়ে সাবমিশন রাখে, স্যার আপনার তো আছে, ক্ষমতা আছে স্যার, আপনার আইনের হাত অনেক লম্বা, অনেকে হাত বিবেচনা করে যে আইনের হাতটা আছে, এটা অনেক লম্বা, আপনি এই প্রতিকারটা দিতে পারেন। আদালত কিন্তু পারেন না, এটা কি কোর্ট অফ ল, আইনের কোর্ট, আইনের যেভাবে বলা আছে এর বাইরে যাওয়ার সুযোগ নাই। বাইরে যেতে পারেন কে, হাইকোর্ট বিভাগ। আইনের যতটুকু বলা আছে ততটুকু অনুযায়ী তিনি তার ক্ষমতাটাকে এক্সারসাইজ করবেন, ততটুকু প্রতিকার দিবেন, ততটুকু দিবেন না, নামঞ্জুর করবেন। কিন্তু বাকিগুলো যে কে করবেন, হাইকোর্ট আপিল হাইকোর্ট বিভাগ করতে পারবেন। হাইকোর্ট বিভাগ দেখেন এই কারণে 561 নিয়ম অনুযায়ী অনেক মামলা স্থগিত হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে কোন এক মামলায় আপনার আদালত নিয়ে নিছে, আমলে নিয়ে নিয়েছে, এখন আমলে নেওয়ার পরে এই মামলা কিন্তু স্থগিত করতে পারে না আদালত। দেখেন 190 ABC যে কোনো একটাই হোক আমলে নিয়ে নিচ্ছে আদালত, নেয়ার পরে এখন এই মামলাটা স্থগিত করবে কে, স্থগিত করবে শুধুমাত্র হাইকোর্ট বিভাগ, আর কেউ পারবে না। আপনি আবেদন করতে পারবেন কিন্তু কোনো লাভ হবে না, কেউ করবে না, হাইকোর্ট বিভাগ করবে। 561 এ অনুযায়ী আদালত এটা স্থগিত করে দিতে পারবেন। এটাকে আদালতের ভাষায় অর্থাৎ হাইকোর্টে কোয়াশমেন্ট বলে, কোয়াশ মানে নিঃশেষ করে দেওয়া, ওটা স্টে করে দেওয়া, তারপরে ওটা করে দেওয়া, বাতিল করে দেওয়া, যেটা আমরা বলি না কেন, এটা হচ্ছে 561 এ। অর্থাৎ এই জায়গায় অনেক বক্তব্য আছে, এই তিনটা কারণগুলো আপনি বলে দিয়ে সংক্ষেপেও যদি লেখেন আপনি ফুল মার্ক পাবেন। এই যে অনেক বড় বড় একটা অনুচ্ছেদের মতো লেখা, এত লেখার দরকার নেই, ওই তিনটা প্রক্রিয়ায় লিখবেন যে কোনো একটা আদেশ বাস্তবায়ন করার জন্য, অথবা কোনো একটা আদেশের এই প্রক্রিয়াকে অপব্যবহার রোধ করার জন্য, অথবা ন্যায় বিচারের সাথে। এই তিনটার কোনো একটা কারণে যদি উচ্চ আদালতের কাছে প্রতীয়মান হয় মহামান্য হাইকোর্ট বিভাগে, তখন আদালত মামলাটা 561 এর এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারে। ধরেন একজন ব্যক্তি একটা মামলা দায়ের করছে, এখন মামলা দায়ের করছে কিভাবে, এক মহিলা গিয়ে তার হাজবেন্ডের বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করবে, কিন্তু তার যে বিয়ের কাবিননামা দেখানো হয়েছে ওটা বিয়ে বলবৎ আছে, পরে দেখা যাচ্ছে তাদের ভিতরে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু কিছুদিন পরে ডিভোর্সের 2 বছর পরে কি মামলাটা দায়ের, আদালত কি আর পরীক্ষা নিরীক্ষা করেন যে এখন তার হাজবেন্ড আছে কি নাই বা বিয়ে বলবৎ আছে কি নাই, এগুলো তো ওইভাবে দেখা তদন্ত করা সম্ভব না। হ্যাঁ, কিছু কিছু আদালত তার জবানবন্দি নেওয়ার সময়, বাদীর জবানবন্দি নেওয়ার সময় এগুলো জিজ্ঞাসা করেন বিয়ে বলবৎ আছে কিনা, এগুলো লিখে রাখেন। তো মামলা হয়ে গেল, আদালত মামলা নিয়ে নিয়েছেন, পরবর্তীতে আসামি পক্ষে এসে দেখালো যে স্যার 2 বছর আগে তো তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, এরপর তার বিয়ে হয়নি তার সাথে, যদি হয়ে থাকে বাদী দেখা কাবিননামা, তখন কি ওই আদালত মামলাটি স্থগিত করতে পারবেন না। কিন্তু আদালত তো বুঝতেছেন যে আমলে তো নেওয়া হয়ে গেছে কিন্তু কিছু প্রতিকার নাই, দেওয়ার নাই, আইনে বিধান নাই যে মামলাটাকে ওই আদালত স্থগিত করে দেবে, তখন কি করবে, তখন এই যে যারা আসামি পক্ষ তারা ওই মামলার সার্টিফাইড কপি তুলে ওই কাবিননামা নিয়ে হাইকোর্টে চলে যাবে। এই 561 এ অনুযায়ী তারা আবেদন করবেন, ওই অনুযায়ী আদালত ন্যায় বিচারের স্বার্থে দেখেন, অথবা যদি বলি যে অপব্যবহার রোধ করার জন্য, এটা তো অপব্যবহার না, যে তার জন্য নাই নাই বিয়ে বলবৎ নাই, তাহলে মামলা করবে কিভাবে,
তখন তিনি এটা বলবৎ করে করে দিতে পারবেন, বশ করে দিতে পারবেন। হ্যাঁ, তো এখন দেখেন যে আমরা ওই যে যৌতুকের বিষয়টা চলে আসলাম। যৌতুক মামলা করা যায় কোন কোন সময় জানেন? কেউ জানেন? তিনটা সময় করা যায়। বিয়ের কথাবার্তা চলতেছে, কোন এক পক্ষ এসে যৌতুক চাইছে যে এটা যদি দেওয়া হয় তাহলে বিয়ে হবে, নাহলে হবে না, মামলা করা যায়। কিন্তু বাংলাদেশে কেউ এটা করে না। বিয়ের সময় বৈঠকে বসছে, বিয়ে হচ্ছে, লেখালেখি চলতেছে, ওই সময় বলতেছে যে এটা না দিলে এখন স্বাক্ষর করবে না বর, বর বা কনে কেউ স্বাক্ষর করবে না, যেটা যে পক্ষই হোক। এটাও যৌতুক। আরেকটা যৌতুক হচ্ছে বিয়ের পরে হচ্ছে যৌতুকটা থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তাদের বিয়েটা বলবৎ থাকবে। যদি একবার ডিভোর্স কার্যকর হয়ে যায় দেন আর মামলা দায়ের করতে পারবে না, পূর্বের ঘটনা দিয়েও করতে পারবে না, তখন তো শেষ হয়ে গেছে। বিয়ে বলবৎ থাকতে হবে। আরেকটা হচ্ছে বিয়ের বৈঠকে, আরেকটা হচ্ছে যে বিয়ে কথাবার্তা চলতেছে ওই সময়, এই তিনটা সময় মামলা করতে হবে। তবে আমাদের বাংলাদেশে আদালতে শুধুমাত্র বিয়ে বলবৎ থাকে যখন, তখনই এই যৌতুক মামলাগুলো হয় আর কি। এর বাইরে বাকি দুইটা সময়ের যৌতুক দিয়ে কেউ আর আদালতে আসে না। হ্যাঁ, আমাদের দেশের মানুষ অনেক সচেতন না, সচেতন হলে অনেক অপরাধ কমে যাবে। যাই হোক, আমরা 561 এ পর্যন্ত পড়ে ফেলছি। এর মাঝখানে অনেকগুলো প্রশ্ন আছে, আমি পড়াইছি, ডিক্টেশনে দিয়েছি, তো আপনারাও পড়ে ফেলছেন। এখন বলেন কার কোন জায়গায় সমস্যা হচ্ছে, যে এই জায়গাটা আমরা বুঝি নাই। আর একটা এটার উপর একটা সলভ ক্লাস হবে, সেই সময় দেখে। আচ্ছা, পুলিশের কার্যক্রম বলতে জিআর মামলার ক্ষেত্রে 154 ধারাতে যখন কেউ সংবাদ নিয়ে আসে, সংবাদ যে কেউ নিয়ে আসতে পারে, ভিকটিম নিজেও আসতে পারে, ভিকটিমের আত্মীয় স্বজন হতে পারে, ভিকটিমের আত্মীয় স্বজন না হয়েও যদি কোনো পথচারী হয় সেও পারে। অর্থাৎ ইনফরমেন্ট, তথ্যদাতা, সংবাদদাতা। এই সংবাদদাতা যে কেউ হতে পারে। ধরেন কেউ একজন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে আপনি দেখলেন যে একটা লাশ পড়ে আছে। এই আপনি কি করলেন, এই পল্টন থানার এরিয়ার মধ্যে যেহেতু দেখলেন, আপনি পল্টন থানায় ফোন দিয়ে বললেন যে অফিসার ইনচার্জ বলছিলেন বা ওসি বলছিলেন আপনার এই জুরিসডিকশনের মধ্যে, বা আমি এই যে যার সময় দেখলাম একটা লাশ পাওয়া গেল, এটা মনে হচ্ছে একটু কিছুটা পচে গেছে, ডিকম্পোজ হয়ে গেছে। এই সংবাদটা শুধুমাত্র আপনি থানাতে দিলেন, দেওয়ার সাথে সাথে থানা পুলিশ চলে আসলো, ঘটনাস্থলে এসে লাশকে উদ্ধার করলো। এই যে টেলিফোনে আপনি যে সংবাদটা দিয়েছেন, এটা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। FIR অর্থ কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, প্রথম সংবাদটা। এই যে প্রাথমিক যে সংবাদটা পেয়েছে, তখন থানা পুলিশ কি করে, আপনাদের টেলিফোনের সংবাদটা পাওয়ার সঙ্গে সঙ্গে থানা পুলিশের নিয়ম হচ্ছে যে থানার কোন পুলিশ থানার ওই জায়গা থেকে যদি বের হতে হয়, তাকে জিডি করতে হয়। দ্যাট মিনস একটা রেকর্ড রাখতে হয় যে আমি এই কাজের জন্য এই থানা থেকে অমুক জায়গায় যাচ্ছি। এই জিডিটা তখন সে করে ফেলে একটা, যে এইরকম টেলিফোনে এই নাম্বার থেকে এই নাম্বারে একটা কল করে অজ্ঞাতনামা ব্যক্তি একটা সংবাদ দিয়েছে। কি সংবাদ দিয়েছে? যে অমুক জায়গায় একটা লাশ পাওয়া গেছে। এই মর্মে একটা জিডি করবে। এই জিডিটাই হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এইটা নিয়ে তার ভিত্তিতে সে 174 ধারার বিধান অনুযায়ী ঘটনাস্থলে আসবে। 174 ধারাতে বলা আছে, যদি কোনো সংবাদ পায় যে কেউ আত্মহত্যা করছে, তারপরে কোনো দুর্ঘটনায় নিহত হয়েছে, অথবা অন্য কোনো মেশিনারিজ এর মাধ্যমে কোন একটা, দেখা যাচ্ছে যে গার্মেন্টস মেশিনে জড়াই মারা গেছে, তখন এই ক্ষেত্রে পুলিশ এই 174 ধারা বিধান অনুযায়ী ঘটনাস্থলে আসবে। অর্থাৎ পিও ভিজিট যেটা করবে, দ্য প্লেস অফ অকারেন্স, এই পিও ভিজিট করবেই হচ্ছে 174 ধারা অনুযায়ী এসে উপস্থিত হবে। এই উপস্থিত হওয়ার পরে তখন সে দেখবে যে কি হয়েছে। আসার পরে তখন সে, তার করণীয় হচ্ছে যে নিয়ারেস্ট যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে তাকে ইনফর্ম করা। ওই থানার অফিসার ইনচার্জের দায়িত্ব ইনফর্ম করতে হবে নিয়ারেস্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নিকটস্থ যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই জায়গা যে জুরিসডিকশনে আছে, তাকে জানানো। কেন জানানো? যাতে তার উপস্থিতিতে ইটা করা হয়, ইনকোয়েস্ট রিপোর্টটা করা হয়, সুরতাল রিপোর্টটা প্রস্তুত করা হয়। কারণ ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে থাকতে হয় সুরতাল রিপোর্টের সময়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আসবে, অথবা না আসলে অফিসার ইনচার্জ সরাসরি ঘটনাস্থলে গিয়ে তার বাহিনী নিয়ে এই ডেড বডিটাকে যে অবস্থায় আছে, কোনো নাড়াচাড়া না, যে অবস্থা আছে সে অবস্থা আগে ছবি তুলবে ঘটনাস্থলে। এরপরে
ইগুলো লিখবে যে তাকে কোন অবস্থায় পাওয়া গেছে, তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন আছে কিনা, আশেপাশে কোথাও অস্ত্র শস্ত্র পাওয়া গেছে কিনা, বা কোনো রাসায়নিক দ্রব্য পাওয়া গেছে কিনা, তার শরীরে টোটাল মাথা থেকে পা পর্যন্ত কোনো আঘাতের চিহ্ন বা অন্য কোনো চিহ্ন আছে কিনা, যার দ্বারা বোঝা যায় যে একটা অফেন্স সংঘটিত হয়েছে, এইটার তিনি লিখবেন। এই লেখার ভিতরে অনেক গুরুত্ব আছে, যে এই যে ইনকোয়েস্ট রিপোর্টটা লিখলো সুরতাল রিপোর্ট, এই সুরতালের উপরে নির্ভর করবে যে নেক্সট মামলাটা কোন দিকে যাচ্ছে। কারণ এই সুরতালে যদি এলোমেলো বক্তব্য থাকে, কোন একটা জায়গায় বক্তব্য থাকে যে তার দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, এখন আপনি মামলা করে দিলেন যে সে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, এখন যদি আঘাতের চিহ্ন না থাকে সুরতাল রিপোর্টে, এই কুপানোর এই কথাটা প্রযোজ্য হবে না। আপনি আরজিতে যদি এজাহারে লেখে, এটা প্রযোজ্য হবে না, কারণ ঘটনাস্থলে গিয়ে তাকে সুরতাল যে রিপোর্ট করা হয়েছে এই রিপোর্টে ওই তথ্যটা নাই। তাকে রাসায়নিক প্রয়োগে করা হয়েছে কিনা, বা তাকে মেরে ফেলা হয়েছে কিনা, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে কিনা, বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে কিনা, গলা টিপে হত্যা করা হয়েছে কিনা, এই প্রসঙ্গটা আসবে ওই সুরতাল রিপোর্ট। লাশ পাওয়া গেল, লাশের থেকে ওই যে যখন সুরতাল করবে তখন দেখবে যে তার এই জায়গায় কোনো আঘাতের চিহ্ন আছে কিনা। যদি সে গলায় দড়ি দিয়ে মারা যায়, তাহলে এই জায়গায় দড়ির একটা দাগ পড়ে যাবে, এটা হচ্ছে সুরতাল রিপোর্ট। যদি তাকে গলা টিপে মারা হয় তাহলে কোনো চিহ্ন পাওয়া যাবে না, তবে প্রস্রাব পায়খানা করে দিতে পারে, সে বিষয়টাও দেখবে, খতিয়ে দেখবে যে ওরকম কোনো আলামত আছে কিনা। আর যদি কাউকে শ্বাসরোধ করে বালিশ চাপা দিয়ে মারা হয়, তাহলে তার কপালে কোনো এক জায়গায় ছিদ্র হতেও পারে, যদি নাও হয় তাহলে নাক দিয়ে রক্ত বের হবে। কারণ আমাদের যখন নিঃশ্বাসটা, আমরা প্রতিটা সময় আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছি, ছাড়তেছি, এই যে অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি, এই যে প্রতিনিয়ত আমরা কিন্তু হিসাব করতেছি না, অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। আমি এই যে কথা বলতেছি এর মাঝে অনেকবার হয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকের। তো এই যে যখনই হঠাৎ করে বালিশ চাপাটা দেওয়া হয়, গলা টিপে না, বালিশ চাপাটা দেওয়া হয়, তখন দেখেন নিচ থেকে এই যে অক্সিজেনটা আসতেছে যাচ্ছে, ওই অনুযায়ী এই অক্সিজেনের প্রভাবে আমাদের শরীরে রক্তগুলো পাম্প করে। এই যে রক্ত যে একবার উঠতেছে নামতেছে, এই অবস্থায় থাকার সময় যখনই আপনি নাকটা চেপে ধরতেছেন, নাক মুখ, নিঃশ্বাস আর বাইরে যাচ্ছে না, নিঃশ্বাস নেওয়া জায়গাটা এই জায়গা, আর কোনো জায়গা থেকে তো নিঃশ্বাস বের হয় না। এখন এই যে যখন নিঃশ্বাসটা বন্ধ করে দেওয়া হলো হঠাৎ করে, তখন উপর থেকে একটা চাপ আছে, এই যে উপরে রক্তটা যখন উপরে ওঠে আবার নামতেছে প্রতিনিয়ত অক্সিজেনের সঙ্গে আসা দেওয়ার সঙ্গে সঙ্গে, তখন রক্তটা যখন উপরে উঠে যায় তখন ও হঠাৎ করে থমকে যায় যে কি হলো। এখন গাড়ি যেমন ওই যে চলতেছে চলতে হুট করে যদি ব্রেক করলে একটা ধাক্কা খায়, ওই রক্তগুলো ওরকম হঠাৎ করে ধাক্কা খায়, কি হলো। এই ধাক্কায় অনেক সময় এই কপালে আমাদের এই জায়গায় যে রগগুলো আছে, এটা ভেন গুলো ছিঁড়ে যায়, ছিঁড়ে এই জায়গা থেকে ওই চাপটার কারণে অনেক সময় এই জায়গা ফেটে রক্ত বের হয়ে যায়। আর যদি সেটাও না হয় তো অন্তত নাক দিয়ে বের হয়ে যায়। এই যে বের হয়ে যাচ্ছে সুরতালে ওইটা আসে যে তার নাকে বা অন্য কোথাও কপালে কোথাও রক্তের আলামত পাওয়া গেছে কিনা, বা তার জিহ্বাটা কাটা ছিল কিনা। যদি জিহ্বা কাটা হয়ে যায়, যদি গলা ইটা চাপা দেওয়া হয়, তখন সে কিন্তু বারবার এরকম মুখ উঁচু করার চেষ্টা করে, নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে, ছটফট করে। এই যে সে ছটফট লাফালাফি করতেছে এবং সে কিন্তু চিৎকার দেওয়ার চেষ্টা করে। এই যে চিৎকার, আমরা কথা বলার সময় আমাদের জিহ্বাটা নড়ে, এই যে চিৎকার দিতে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে তার জিহ্বাটা নড়ছে, ওই মুহূর্তে আবার এই যে নিঃশ্বাসটা না নিতে পারার কারণে দাঁতটা চেপে গেছে, যার কারণে তার জিহ্বাটা কেটে যায়। এই জিহ্বা কাটা আছে কিনা এটাও খতিয়ে দেখা হয় ওই সুরতাল রিপোর্টে, যে জিহ্বা কাটা আছে কিনা। এইগুলো সব পুঙ্খানুপুঙ্খ ভাবে রিপোর্টটা তৈরি করে 174 দ্বারা অনুযায়ী। এই ইনকোয়েস্ট রিপোর্ট করার পরে যদি ওই ডেড বডিটাকে প্রয়োজন হয়, যদি পচে না যায়, তাহলে নিকটস্থ যে সিভিল সার্জন আছে তার কাছে পোস্টমর্টেম করা হয়, ময়নাতদন্ত। এই পোস্টমর্টেম করার পরে এর পরবর্তীতে কবরে দিয়ে দেয়। আর যদি মনে হয় যে না পরবর্তীতে কবর থেকে লাশ উত্তোলন করার প্রয়োজন হয়, তাহলে ওই মামলার যিনি ইনভেস্টিগেটিং অফিসার থাকবেন আয়ো, ওই আয়ো তখন সংশ্লিষ্ট যে আদালতে, ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি তদন্তাধীন আছে, কগনিজেন্স কোর্ট, ওই কোর্টে গিয়ে একটা আবেদন জানাবে যে কবর থেকে লাশ উত্তোলনের অনুমতি প্রার্থনা, তখন তিনি অনুমতি দিবেন। দেখেন অনুমতিটা কে দেয়, ওই আদালত, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কি অনুমতি দেয়, যে কবর থেকে লাশ উত্তোলন করা হলো, সংশ্লিষ্ট যেই জায়গায় কবরটা, ধরেন এই জায়গা থেকে এই আদালতের থেকে
মামলা আছে ঢাকা কোর্টে, এই ভিকটিম আছে আপনার পিরোজপুরে, তাহলে পিরোজপুর থেকে কবর থেকে লাশ উত্তোলন করতে হবে, আবেদন করবে আয়ো এই আদালতে ঢাকা কোর্টে। ঢাকা কোর্ট অনুমতি দিবে যে পিরোজপুর যিনি জেলা ম্যাজিস্ট্রেট আছেন বা ডিসি আছেন, তিনি যেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন কবর থেকে লাশ উত্তোলনের জন্য। তখন এই আদেশ পাওয়ার সাথে সাথে তিনি তখন একটা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন একটা প্রজ্ঞাপনের মাধ্যমে, যে তাকে এই দায়িত্বটা দেওয়া হলো ওই আদালতের এই আদেশের সাপেক্ষে, এই স্মারকমূলে প্রাপ্ত এই নোটিশ সাপেক্ষে তাকে এই আদেশ দেওয়ার ক্ষমতা দেওয়া হলো বা অমুক জায়গায় যাওয়ার নির্দেশ দেওয়া হলো। তখন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই তদন্তকারী কর্মকর্তা গিয়ে লাশ উত্তোলন করেন। উত্তোলন করে ওই জায়গার যে সিভিল সার্জন আছে তাকে দিয়ে পরে করায়, পোস্টমর্টেম করায়। পোস্টমর্টেম করার পরে আবার পরিবারের কাছে বুঝাই দিয়ে কবরস্থ করার পরে তারপরে সেই রিপোর্টটা নিয়ে চলে আসে বা রিপোর্টের জন্য অপেক্ষা করে। তা দেখেন, মামলাটা যে আদালতে থাকবে ঠিক সেই জায়গা থেকে সকল আদেশ যাবে, বাকিরা হচ্ছে সহযোগিতা করবে। ওই পিরোজপুরের ডিসি বা জেলা ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু কোনো আদেশ দেন নাই, বা তিনি আদেশও দিতে পারেন না। আদেশটা দিবে কি? এই আদালত। ওই তার দায়িত্ব হচ্ছে যে এই আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা, এর বাইরে কিছু না। কারণ 176-এর 2 ধারাতে যে ডিসেন্টার দ্য কর্পস এর কথা বলা আছে, যে কবর থেকে লাশ উত্তোলন, এই উত্তোলনের এই দায়িত্বটা দেয়া আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের থাকার বিধানটা হচ্ছে ঠিক ওই জায়গাটা, যে তারা ওই সময় উপস্থিত থাকবে। অর্থাৎ আমরা দেখেন, বাবা মা সন্তান জন্ম দিতে পারে, মারতে পারে না। আইন অনুযায়ী ওই সন্তানের একটা মানুষ যখন ভূমিষ্ঠ হবে, পৃথিবীতে আসবে, তখন তার বেঁচে থাকার অধিকার আছে। আমাদের খুলনায় একটা ঘটনা দেখছেন কিনা, একটা মেয়েকে কি যেন নির্ঝরা না কি নাম, 10ম শ্রেণীর ছাত্রী, তার বাবা মা তাকে মেরে ফেলছে। এই এক সপ্তাহ হয়নি মনে হয়। হ্যাঁ, তাহলে এই দেখেন যে বাবা মার কিন্তু এখন আশা নেই। কে মামলাটা কে করলো? বাবা মাই তো সাধারণত আত্মীয় স্বজন নিজেরাই করে মামলা করছে রাষ্ট্র। এই যে একজন খবর দিছে যে একটা লাশ পাওয়া গেছে বস্তাবন্দি, তখন পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রোতাল করলো, করে ওই যে খবরটা দিয়েছে ওইটা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। ওই রিপোর্টের ভিত্তিতে তদন্তে নামলো। তদন্তে নামবে কোন ধারা অনুযায়ী? 156-1 ধারা অনুযায়ী। যে এই জায়গা থেকেও পরীক্ষা প্রশ্ন আসছে যে পুলিশের তদন্ত করার ক্ষমতা অবারিত, ব্যাখ্যা করুন। এই যে ক্ষমতাটা অবারিত কি কোথায়? কারণ তার ম্যাজিস্ট্রেটের অনুমতি নেওয়া লাগতেছে না। কগনিটেবল অফেন্স যদি হয়, মামলা ফাইল হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আদালতের অনুমতি ছাড়াই তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতে পারে এই 156-1 বিধান অনুযায়ী। তাহলে তদন্ত করতেছে ওই ঘটনায়। তদন্ত করার পরে তারা দেখলো যে না, এই ঘটনার সঙ্গে তার মা জড়িত। মাকে আটক করলো, মা স্বীকার করলো, 164 দিল, মা বলে দিল যে তার বাবা ও আছে, তখন বাবাকে আটক করলো। তাহলে এই জায়গায় দেখেন, এই ঘটনাটা আমাদের দেখাচ্ছে যে না, বাবা মা সন্তান জন্ম দিলেও তাদেরকে শেষ করতে পারে না, এদেরকে মেরে ফেলতে পারে না বাবা মা। আবার ঠিক তেমনি ভাবে একজন মানুষকে যখন কবরস্থ করা হয়, তখন এই কবর থেকে ওই লাশটা উত্তোলন করার অনুমতি কারণ নাই। কেবলমাত্র এবং একমাত্র আদালতের কোনো একটা বিষয় প্রয়োজনে যদি হয়, ঠিক তখনই কেবলমাত্র লাশ উত্তোলন করা যাবে। অন্য কোনো ক্ষেত্রে লাশ উত্তোলন করার কোনো সুযোগ নেই, আদালতের অনুমতি নিতে। তাহলে প্রত্যেকটা বিধান আছে কিন্তু আইন অনুযায়ী। এই দেখেন, প্রত্যেকটা আইন যখন জানবেন তখন কিন্তু আপনার শক্তিটা আলাদা থাকবে। আপনি যে কোনো মুহূর্তে দাঁড়ায় বলতে পারবেন যে বিধানটা এটা নাই, এইভাবে হবে, কারণ আইন এটা বলা আছে। আর আপনি যদি না থাকেন তাহলে সবসময় মনে হবে যে হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক, জি জি আপনি যেটা বলছেন এটাই ঠিক, এটাই সঠিক। এই যে আপনাকে আর একজনের মেনে নিতে হচ্ছে। আর আইনটা যখন জানবেন আপনি নিজেই ব্যাখ্যা দিবেন যে না, আইনটা আপনি যেটা বলছেন এটা না, আইনটা এটা। তো এই জন্যই বলা হয় লার্নেড, নাহলে এমনি 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 না। যাই হোক, এই যে 156-এর অ্যাক্ট অনুযায়ী তিনি তদন্ত করবেন। এই তদন্তের সময়ে তিনি কি করবেন? 160 ধারা অনুযায়ী তিনি সমন পাঠাবেন যে ঘটনাস্থলের সঙ্গে কারা কারা সাক্ষী ছিল, এই সাক্ষীদেরকে নোটিশ পাঠাবে যে আপনারা থানায় আসেন, থানায় এসে এই মামলা ঘটনা সম্পর্কে আপনারা জানেন, কি জানেন সেটা একটু জানাই দেন। তখন তারা সাক্ষীরা আসে, সাক্ষীরা আসার পরে তখন আদালত কি করে, আয়োগ 161/161 ধারা অনুযায়ী ওই সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করে। জবানবন্দি রেকর্ড করে, অর্থাৎ ওই জায়গায় কারোর স্বাক্ষর থাকে না, ওই যারা যে জবানবন্দি দিচ্ছে তার স্বাক্ষর থাকে না। ওই জায়গায় হচ্ছে ওই সাক্ষীর বক্তব্য শুনে ওই ম্যাজিস্ট্রেট কি বলে, আইও বা পুলিশ তদন্তকারী কর্মকর্তা যা বুঝছেন সেই অনুযায়ী তিনি একটা বক্তব্য লিপিবদ্ধ করেন যে ঘটনা আসলে এরকম।
এটারও গুরুত্ব আছে। নাই তার এটা হ্যাঁ সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হচ্ছে না। দেখেন পুলিশের বক্তব্য যদিও সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হচ্ছে না সেটা ঠিক আছে, কিন্তু এটাও এই মামলার একটা ভিত্তি। এই তদন্ত হওয়ার পরে পরবর্তী যখন বিচারে যাবে তখন এই মামলায় এই ঘটনায় যেটা বলছে এর বাইরে যদি বক্তব্য দেয় ওই সাক্ষীরা, তখন এই যে কন্ট্রাডিক্টরির জন্য দেখানো যাবে যে আপনি পুলিশের কাছে এই বক্তব্য দিয়েছিলেন কিন্তু আজকে বিজ্ঞ আদালতে এসে উল্টা বক্তব্য দিলেন, মিথ্যা বক্তব্য দিলেন। তখন শাস্তি হয়ে যাবে কত ধারাতে? পেনাল কোডের 193 ধারা অনুযায়ী। আদালতে যখন শপথ করে মিথ্যা কথা বলবে 7 বছরের কারাদণ্ড, আর এর বাইরে হলে 3 বছরের কারাদণ্ড। দেখেন এই যে যে তদন্ত করে 161 রেকর্ড করবে, এর পরবর্তীতে তিনি সামগ্রিক বিষয়গুলো নিয়ে পরবর্তীতে যে রিপোর্টটা দিবেন 173 ধারা অনুযায়ী। এই 173 ধারা অনুযায়ী রিপোর্ট দেওয়ার আগে ধরুন ওই যে সেই লাশের গল্পটাই বলি, লাশ পাওয়া গেল, এই লাশের প্রথমে কি করলো সুরতাল রিপোর্ট করলো, এর পরবর্তীতে পোস্টমর্টেম করলো, ডাক্তার একটা রিপোর্ট দিল, পোস্টমর্টেমের সময় দেখা গেল যে না এইটার ডিএনএ টেস্ট করতে হবে, আদৌ এই ভিকটিমকে যেহেতু একটা লাশ পাওয়া গেছে এই লাশটা কার সেটা যাচাই বাছাই করার জন্য তো ডিএনএ টেস্ট করতে হবে, কারণ কিছুদিন পরে তার কবরস্থ করার পরে তো আর কিছু থাকবে না। এই কারণে ডিএনএ টেস্টটা করা হয় যে ভিকটিম ঠিক এই ব্যক্তি, কারণ ওই জায়গায় অজ্ঞাত লাশ পাওয়া গেছে, কার কি কিভাবে জানবে? তখন পরবর্তীতে যদি কেউ দাবি করে যে আমার অমুককে খুঁজে পাচ্ছি না, তখন তাদের পরিবারে কোনো সদস্যের সঙ্গে ডিএনএ ম্যাচিং করা হবে যে হ্যাঁ মিলে গেছে, তাহলে এই ভিকটিম এই পরিবারের কেউ হবে। তখন তাকে চেনা না গেলেও তার চেহারা নাই, শুধুমাত্র বডিটা পাওয়া গেছে, মাথা নাই, তাহলে এইটা কিভাবে আইডেন্টিফাই হবে? তখন এই ডিএনএ টেস্টের মাধ্যমে আইডেন্টিফাই হয়। অনেক সময় কিছুই না থাকলেও হাড় থাকলেও হাড় দিয়েও ডিএনএ টেস্ট করা যায়, যেটাতে মেলানো যায় যে না তারা আছে একই বংশধর থেকে আসছে বা তাদের সঙ্গে মিল আছে, আত্মস্বজন হবে এই ভিকটিম ওই ব্যক্তি। এরপরে হচ্ছে ভিসেরা রিপোর্ট। ভিসেরা রিপোর্ট কেন করে? ভিসেরা রিপোর্ট হচ্ছে তাকে কোনো পয়জন দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে, যে তার যে কি বলে পাকস্থলী আছে এই পাকস্থলীটা বের করে ফেলে ওই যে পোস্টমর্টমের সময়, বের করে ওইটা পরীক্ষা করে যে এর মধ্যে তার কোনো রাসায়নিক দ্রব্য বা কোনো বিষাক্ত কোনো কিছু প্রয়োগ করা হয়েছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো কিছু খাওয়াই দিল, খাওয়াই দিয়ে মেরে ফেলে, বা ইনজেকশন দিয়ে দিতে পারে, কোনো খারাপ দিয়ে যে পয়জন ঢোকাই দিতে পারে, বিভিন্ন ভাবে হতে পারে। এইগুলা পরীক্ষা নিরীক্ষার পরে না আঘাতের ওটা রাসায়নিক বিষয়গুলো। এরপরে কেমিক্যাল কিছু আছে, যদি কোনো রাসায়নিকের উপস্থিতি পায় তাহলে সেটা আবার কেমিক্যাল এক্সামিনেশনের জন্য নিয়ে যাবে। এই সামগ্রিক রিপোর্ট অর্থাৎ সিভিল সার্জন এই রিপোর্ট গুলো দিবেন, এই রিপোর্ট গুলো তিনি আয়োর কাছে থাকবে। এর মাঝখানে যদি কোনো আসামি গ্রেপ্তার হয়, এই আসামি যদি কনফেশনাল স্টেটমেন্ট দিতে চায় তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবে, 164 অনুযায়ী ম্যাজিস্ট্রেট সেই জবানবন্দিটা রেকর্ড করবে। এই সাক্ষীদের মধ্যে যদি দেখা যাচ্ছে তদন্ত করতে অনেক সময় লাগতেছে, অনেক চাঞ্চল্যকর মামলা অথবা অনেক কি বলে যে ক্লুলেস কেস, যে কোনো সূত্র পাওয়া যাচ্ছে না, তখন সেই মামলায় কোন সাক্ষীদের দেখা যাচ্ছে যে না এরা এই সাক্ষীটা এত মুমূর্ষ অবস্থাতে মারা যেতে পারে, তখন তাকেও 164 অনুযায়ী কনফেশনাল স্টেটমেন্ট না, তাদের নর্মাল যে সাক্ষী আছে এটা রেকর্ড করা হবে, নিয়ে যাবে ম্যাজিস্ট্রেটের কাছে। এই আয়োর কাজ অর্থাৎ আয়োর অনেক দায়িত্ব, ইনভেস্টিগেটিং অফিসার যিনি থাকবেন তার অনেক দায়িত্ব। এইটা করে পরবর্তীতে তিনি এই রিপোর্টটা দাখিল করবেন 173 ধারা অনুযায়ী। এই 173 ধারার রিপোর্টটা যখন বিজ্ঞ আদালতে দাখিল হবে, আজকে যেমন আমরা আলোচনা করলাম, তখন ওই যে বাদী পক্ষের যদি মনে হয় যে না এই জায়গাটা এই কাজটা ভুল করছে আয়ো, এই কাজটা সঠিক হয়নি, কারণ ওই রিপোর্টই যদি বহাল থাকে তাহলে পরবর্তীতে সে কোনো ন্যায় বিচার পাবে না। কেন পাবে না? কারণ ক্রিমিনাল মামলায় বিয়ন্ড রিজনেবল ডাউট অর্থাৎ সন্দেহের ঊর্ধ্বে উঠে মামলাটা প্রমাণ করতে হয়, না হলে আসামি খালাস। আসামি যদি কোনো একটা ঘটনার মধ্যে সন্দেহ তৈরি হয়, তাহলে দেখা যাচ্ছে যে এমন একটা সময় ঘটনা ঘটছে, সাক্ষীরা এসে বলল এই আসামি অপরাধ করছে, এখন আসামি পক্ষের আইনজীবী সাক্ষীকে জেরা করলো যে এই ঘটনাটা কবে ঘটছিল, কোন মাসের কত তারিখে, সে তো ওই যে রিপোর্ট দেখে এই প্রতিবেদন দেখে মুখস্থ করে গেল, ওই সময় আর বাংলা তারিখ ছিল কত, কোন মাসের কয় তারিখ ছিল সেটা না বলতে পারলেও সমস্যা নাই, সে হয়তো সাজেশন দিল বা ওইটা দেখে